হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা একটু কষ্ট করে সাবস্ক্রাইব করবেন। এখন চলুন বেশি কথা না বাড়িয়ে গল্পে ফেরা যাক। বসার ঘরে ভিড়ের এক কোণে থমথমে মুখে বসে আছে অরি। রিনা কায়েদার সেই কখন থেকে অরিকে নিজের পাশে জোর করে বসিয়ে রেখেছেন, ওর হাত ধরে নানান কথা বলে যাচ্ছেন, কিন্তু অরির মনটা এক ফোঁটাও সেখানে নেই। এত এত মানুষের ভিড় আর গুঞ্জনের মাঝে অরির ব্যাকুল চোখ দুটো বারবার কেবল একজনকেই খুঁজে চলেছে। লোকটা যে কোথায় গেল, এখনো ফেরার নামগন্ধ নেই। কাল রাতের পর থেকে আজ দুপুর পর্যন্ত অরির সাথে শারীমের একবারের জন্য সামনাসামনি কথা হয়নি। একটু আগে আরিশার মৃধা একা একা ভেতরে ফিরলেন, কিন্তু তার সাথে শারীমকে না দেখতে পেয়ে অরির মনটা যেন আরও বিষিয়ে উঠল। বুক ঠেলে একরাশ হতাশা আর অভিমান বেরিয়ে এলো তার। ইস, এই শোকের বাড়িতে এসেও লোকটার থেকে দূরত্ব সহ্য করতে পারছে না অরি। নিজের ওপরেই কেমন যেন লজ্জা হতে লাগলো তার। ওই অসভ্য লোকটার প্রেমে পড়ে অরি দিন দিন সত্যি বেহায়া হয়ে যাচ্ছে। নয়তো এত মানুষের আহাজারির মাঝেও কেন সে পাগলের মতো শুধু ওই একটা মানুষেরই পথ চেয়ে অপেক্ষা করছে। রিনা কায়েদার পাশে বসা অন্য মহিলাদের সাথে গল্পে মশগুল হয়ে পড়েছেন। ওনার পুরো ধ্যান এখন অন্যদিকে। অরি সুযোগটা হাতছাড়া করল না। চট করে সোফা থেকে উঠে দাঁড়ালো সে। ভেতরের পরিবেশটায় কেমন যেন তীব্র দমবন্ধ লাগছিল তার। ধীর পায়ে হাঁটতে হাঁটতে সে সদরের বিশাল কাঠের দরজাটা পেরিয়ে একদম বাইরে চলে এলো। বাড়ির বাহিরে খোলা চত্বরে বেশ কিছু মানুষের জটলা। সবাই তো আর ভেতরে বসে কাঁদছে না, অনেকে বাহিরে এসে নিজেদের মধ্যে নিচু স্বরে ফিসফিস করে নানান কথা বলছে। সোলেমান শেখের এমন ভয়াল মৃত্যু নিয়ে জল্পনা কল্পনার শেষ নেই। অরি সেই ভিড়ের মাঝেও নিজের অবাধ্য চোখ দুটো বোলালো, যদি অলৌকিক কোনো উপায়ে শারীমকে কোথাও দেখা যায়। কিন্তু না, শারীমের লম্বা শক্তপোক্ত অবয়বটি কোথাও নজরে এলো না। অগত্য প্রচণ্ড বিরক্ত আর অভিমান নিয়ে গাল ফুলিয়ে গেটের বাহিরের রাস্তার দিকে পা বাড়ালো অরি। একা একা বিড়বিড় করে বলতে লাগলো, শালার ব্যাটা, গেলি কই তুই? এতদিন তো ঠিকই আঠার মতো বইয়ের পিছে পিছে ঘুরতি, দিনরাত জ্বালাতি, আর যখন বুঝলি আমি তোর প্রতি একটু একটু দুর্বল হয়ে পড়ছি, অমনি উধাও। উগান্ডার জাউরা পুরুষ, পুরুষ জাতটাই এরকম পোল্টিবাজ। নিজের মনে এরকম বিড়বিড়ানি চালাতে চালাতে অরি রাস্তার ধার থেকে কিছুটা দূরে এগিয়ে এলো। নিজের খেয়ালে হাঁটতে গিয়ে সামনের রাস্তার দিকে ওর বিন্দুমাত্র খেয়াল ছিল না। ঠিক তখনই আকস্মিক একটা ধাক্কা খেলো অরি কারুর সাথে। ভারসাম্য সামলাতে না পেরে অরি সোজা গিয়ে আছড়ে পড়ল সামনে থাকা লোকটার শক্তপোক্ত চওড়া বুকের ওপর। আঘাতটা এসে লাগলো অরির নরম কপালে। মুহূর্তের মধ্যেই নিজের ভুলটা বুঝতে পেরে প্রচণ্ড সংকুচিত হয়ে গেল অরি। ইস, এ কি বেখেয়ালি কাজ করে বসলো সে। এখন আবার কার সাথে ঝামেলা বাঁধালো কে জানে। জরুরি একটা কাজের তাগিদে এই রাস্তা দিয়েই দ্রুত হেঁটে যাচ্ছিল দেলোয়ার। হুট করে একটা মেয়ে এসে সজোরে তার ওপরে আছড়ে পড়ায় বেশ চটে গেল সে। মেজাজটা খিচে উঠতেই সে গজগজ করে কিছু একটা বলতে যাচ্ছিল, কিন্তু তার আগেই অরি অপরাধী চোখে মাথা তুলে তাকালো। খুব নিচু ভাবে লজ্জিত গলায় বলল, সরি আঙ্কেল, আসলে আমি খুব বেখেয়ালি বশত আপনার সাথে ধাক্কা খেয়ে ফেলেছি। সত্যি আমি ইচ্ছে করে করিনি। দেলোয়ারের মুখের ভেতরে তপ্ত কথাগুলো নিমিষেই যেন গলায় আটকে গেল। তার চোখ দুটো কোটর থেকে বেরিয়ে আসার উপক্রম হলো। বুকের ভেতরে কোনো এক সুপ্ত বিষাক্ত কোণ যেন এক সূক্ষ্ম তীব্র চিনচিনে ব্যথা জেগে উঠল তার। চোখের সামনে দাঁড়ানো এই এক চিলতে মেয়েটাকে চিনতে দেলোয়ারের এক সেকেন্ডও সময় লাগলো না। মেয়েটির মুখে ওই নিখুঁত কাট, ওই গভীর মায়াবী চোখ দুটি, আর খোলা বাতাসে উঠতে থাকা বাদামি রেশমি চুলগুলো জানান দিচ্ছে স্পষ্টভাবে সে কে। দেলোয়ারের সমস্ত সত্তা যেন এক লহমায় হিম হয়ে জমাট বেঁধে গেল।
অরির লোকটাকে এভাবে স্থির হয়ে অপলক চোখে তার দিকে তাকিয়ে থাকতে দেখে ভীষণ অবাক ও অস্বস্তিতে পড়ে গেল। লোকটার মুখটা একটা কালো মাস্কের আড়ালে ঢাকা থাকায় তার ভেতরের কোনো অভিব্যক্তি বা প্রতিক্রিয়া অরি স্পষ্ট দেখতে পাচ্ছিল না। অস্বস্তি কাটাতে অরি নিজের ছোট হাতটা হালকা দেলোয়ারের চোখের সামনে নেড়ে বলল, আঙ্কেল, আর ইউ ওকে? বেশি আঘাত পেয়েছেন কি? অরির সেই কোমল মিষ্টি কণ্ঠস্বরে যেন দেলোয়ারের মোহাচ্ছন্ন হুঁশ ফিরল। তার নজর গিয়েও থমকে গেল অরির ডান হাতের ঠিক পাশটাতে থাকা ছোট্ট সূক্ষ্ম কালো তিলটার ওপর। ওই তিলটায় নজর যেতেই দেলোয়ারের রক্ত হিম হয়ে এলো। তার পুরো শরীর যেন এক অদৃশ্য কাঁপুনি দিয়ে উঠল। এ যে তার রক্ত, তার নিজের কলিজার টুকরো রাজকন্যা। কবে এত বড় হয়ে গেল তার ছোট্ট রাজকুমারীটা, একদম মায়ের মতো হুবহুব সৌন্দর্য আর মায়াবী রূপ নিয়ে আজ তার সামনে দাঁড়িয়ে আছে। জীবনের সমস্ত অবৈধ লোভ ও অন্ধকার পাপের সমুদ্রে সাঁতার কাটতে গিয়ে দেলোয়ার নামের এই পাপিষ্ঠ লোকটা কখনো নিজের এই নিষ্পাপ সন্তানের খোঁজ নিতে পারেনি। আজ এত বছর পর তাকে এত কাছে দেখে দেলোয়ারের পা দুটো যেন পিচের রাস্তার সাথে জমে গেল। অরি এবার বেশ দ্বিধায় পড়ে গেল লোকটার এখনো আচরণে। লোকটা তাকে কোনো স্পষ্ট উত্তরও দিচ্ছে না, আবার তাকে যে চলে যেতে দেবে এমন ভাবভঙ্গিও দেখা যাচ্ছে না। কি এক অদ্ভুত অবস্থা! দেলোয়ার তখনও অস্থির চোখে অরির দিকে তাকিয়েছিল। ঠিক তখনই রাস্তার ওপাশ থেকে কেউ অরির নাম ধরে ডেকে উঠল, ম্যাম, স্যার আপনাকে ভেতরে যেতে বলেছেন। অরি চমকে ঘুরে তাকালো, দেখলো আলভি ওর দিকে তাকিয়ে কথাটা বলল। আর আলভির ঠিক পাশেই সারিম অত্যন্ত গম্ভীর মুখে কারোর সাথে ফোনে কথা বলতে বলতে শেখ ভিলার গেট দিয়ে ভেতরে ঢুকছে। দেলোয়ার সারিমকে সেখানে ঢুকতে দেখে তীব্রভাবে অবাক হলো। সে নিজের অস্থিরতা চেপে রাখতে না পেরে আচমকা অরিকে প্রশ্ন করে বসলো, কে হয় তারা তোমার? হুট করেই এই অপরিচিত লোকটার মুখ থেকে এমন একটা ব্যক্তিগত প্রশ্ন শুনে অরি বেশ অবাক চোখে তাকালো। তার ভ্রু দুটি হালকা কুঁচকে এলো। সে লোকটার দিকে নজর রেখে ধীর গলায় বলল, আমার স্বামী আর তার অ্যাসিস্ট্যান্ট। কথাটা শোনা মাত্রই দেলোয়ারের মুখ থেকে এক প্রকার অস্ফুট স্বর বের হয়ে এলো, সারিম তোমার স্বামী? অরি একবার লোকটার কথার ধরন দেখে ঘোর সন্দেহজনক চোখে তার দিকে তাকালো। লোকটির চোখে আচমকা চমকে ওঠা একদমই স্বাভাবিক লাগছে না। অরি সরাসরি জিজ্ঞেস করে বসলো, আপনি চেনেন নাকি ওনাকে? দেলোয়ার মুহূর্তেই অনুধাবন করলো যে সে নিজের আবেগের তোড়ে কি বলতে কি বলে ফেলেছে। নিজের আসল পরিচয় ঢাকতে আর কথা ঘোরানোর জন্য সে তড়িঘড়ি করে বলল, না না, মানে এমনিতেই বললাম। আসলে ওনাকে কে না চেনে বলো? দেশের বর্তমান শিক্ষামন্ত্রী উনি। টিভিতে পত্রিকায় তো ওনাকে প্রতিনিয়তই দেখা যায়। অরি লোকটার এই যুক্তিতে শান্ত হলো, ভাবলো হ্যাঁ, তা তো ঠিকই। সারিমকে না চেনার মতো লোক তো এই দেশে কমই আছে। দেলোয়ার মনে মনে এক স্বস্তির শ্বাস ফেলল। তবে তার বুকের ভেতরে এতক্ষণে কালবৈশাখী ঝড় শুরু হয়ে গেছে। এক ভয়াবহ সংকটের মুখে এসে দাঁড়িয়েছে সে। একদিকে তার রাজকন্যা আর অন্যদিকে তার আরেক মেয়ে। সে কাকে রেখে কাকে বাঁচাবে? ভাগ্য আজ কি নির্মম খেলায় মেতেছে। তার দুটি মেয়েই ঘুরে ফিরে একই পুরুষের সাথে ভালোবাসা ঘটিত সম্পর্কে জড়িয়ে গেছে। ভাবতেই দেলোয়ারের কপালের ওপরে সূক্ষ্ম ঘামের বিন্দু ফুটে উঠল। অরি লোকটার এমন উসখুস আর ঘর্মাক্ত অবস্থা দেখে বেশ মায়া অনুভব করলো। সে নিজের হাতে থাকা ফ্রেশ টিস্যু বের করে লোকটার দিকে বাড়িয়ে দিয়ে বলল, আপনাকে ভীষণ ঘর্মাক্ত লাগছে, প্লিজ এটা দিয়ে ঘামটা একটু মুছে নিন। দেলোয়ার এক দৃষ্টিতে চেয়ে রইল অরির বাড়িয়ে দেওয়া হাতটির দিকে। তার স্মৃতিপটে ভেসে উঠল বহু বছর আগে এক পুরনো ছবি, যখন সে সেনাবাহিনীতে কর্মরত ছিল। কাজ শেষে কোয়ার্টারে ফিরলে তার রাজকন্যা ছোট্ট অরি ঠিক এভাবে আধো আধো বলে বাবার সামনে টিস্যু বক্স বা রুমাল এগিয়ে দিত কপালে জমে থাকা ঘাম মুছে দেওয়ার জন্য। দেলোয়ারের বুকের ভেতরটা হাহাকার করে উঠল। কতই না সুন্দর ছিল সেই দিনগুলো, কত পবিত্র ছিল সেই সময়টা। দেলোয়ার কম্পিত হাতে অরির হাত থেকে টিস্যুটা নিল, তারপর কপাল ও মুখে লেগে থাকা সূক্ষ্ম ঘামটুকু মুছে নিল। অরি তা দেখে ঠোঁটের কোণে মিষ্টি একটা হাসি ফুটিয়ে তুলল।
ঠিক সেই মুহূর্তে দূর থেকে একটা মেজাজি কণ্ঠস্বর ভেসে এলো, বাবা গাড়ি রেডি, জলদি এসো। দেলোয়ার চকিতে ঘুরে তাকালো তার আরেক মেয়ের দিকে। রাস্তার ওপাশে দাঁড়িয়ে ডাকছে অনুপমা। অরিও কৌতূহল নিয়ে কে দেখার জন্য সেদিকে তাকালো। দেলোয়ার তা খেয়াল করে খুব সতর্কতার সাথে অরিকে বলল, তুমি এখন যেতে পারো, আমার মেয়ে এসে গেছে, আমি আসছি। আর হ্যাঁ, ওই ধাক্কা লাগার বিষয়টা নিয়ে একদম মন খারাপ করো না, দুর্ঘটনা তো যে কোনো কারোর সাথেই ঘটতে পারে। অরি লোকটার এমন নম্র ও অমায়িক ব্যবহারে আর কথা বাড়ালো না, হালকা হেসে মাথা নেড়ে সাই দিল। এরপর ধীর পায়ে শেখ ভিলার গেটের ভেতর দিয়ে উল্টো পথে হাঁটা ধরল। সারিম হয়তো এতক্ষণে ভেতরে তার জন্য অপেক্ষা করছে। অরি চলে যেতেই দেলোয়ার সেদিকে অপলক চোখে তাকিয়ে একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলল। মনে মনে কাল বিলম্ব না করে এক কঠিন সিদ্ধান্তের ছক এঁকে ফেলল সে। অনুপমার কাছে রাস্তার ওপার হয়ে অপর পাশে একটা ক্যাফেতে পার্কিংয়ে যেতেই অনুপমা ভ্রু কুঁচকে বাবাকে জিজ্ঞেস করলো, কার সাথে এভাবে দাঁড়িয়েছিলে এতক্ষণ? দেলোয়ার অনুপমার এই প্রশ্নটাকে বিন্দুমাত্র পাত্তা না দিয়ে একদম নির্বিকার ভঙ্গিতে বানিয়ে একটা মিথ্যে বলল, আননোন পারসন, বাদ দাও ওইসব ফালতু কথা। অনুপমা বাবার মুখের দিকে কয়েক সেকেন্ড তাকিয়ে থেকে হালকা মাথা নাড়ল, আর কিছু বলল না। এরপর দুজনেই এসে গাড়িতে উঠে বসলো। শেখ ভিলার প্রাঙ্গণে পা রাখতেই অরির চঞ্চল চোখ চারপাশে সারিমকে খুঁজতে শুরু করলো, কিন্তু সারিমকে দেখা গেল না কোথাও। কোথাও না পেয়ে অরির নজর গিয়ে ঠেকলো একটু দূরে দাঁড়িয়ে থাকা আলভির ওপর। তবে আলভি একা নেই, তার ঠিক পাশে দাঁড়িয়ে গম্ভীর মুখে কথা বলছে সারিমের সেই তথাকথিত বান্ধবী নওমি। নওমিকে এখানে দেখে অরি এক মুহূর্তের জন্য ভীষণ অবাক হলো। এই মেয়েটা এখানে কি করছে, আর আলভির সাথেই বা তার এত কি কথা হচ্ছে? অরি মনে মনে হাজারটা সমীকরণ মেলানোর চেষ্টা করেও কিছু ভেবে পেল না। ঠিক তখনই আচমকা কেউ অরির হাত ধরে সজোরে একটা টান দিল। অরি চমকে উঠে পাশে ঘুরে তাকাতেই দেখলো জেবা দাঁড়িয়ে আছে, কিন্তু জেবার অবয়ব দেখে অরির বুকের ভেতরটা মোচড় দিয়ে উঠল। জেবার চোখ মুখ অসম্ভব রকম ফোলা, রক্তবর্ণ ধারণ করেছে, গালের দুপাশে স্পষ্ট লাল হয়ে ওঠার ছাপ, কিছুটা আঙ্গুলের ছাপের মতো। অরি প্রচণ্ড বিচলিত ও শঙ্কিত হয়ে জেবার হাত দুটো ধরে জিজ্ঞেস করলো, কি হয়েছে তোর জেবা? তোর গালে এগুলো কিসের দাগ? জেবা অরির কোনো কথার জবাব দিল না। তার ফ্যাকাশে ঠোঁট দুটো শক্ত করে চেপে অরিকে প্রায় টানতে টানতে শেখ ভিলার পেছনের দিকটা জনমানবহীন নির্জন চত্বরে নিয়ে এলো। এই দিকটায় মানুষের আসা যাওয়া একদমই নেই বললেই চলে। অরি নিজের হাতটা সামান্য ছাড়িয়ে নিয়ে ব্যাকুল গলায় বলল, তুই আমাকে এভাবে টেনে হিঁচড়ে এখানে কেন আনলি বলবি তো? কি হয়েছে তোর? জেবা এবার অরির মুখোমুখি এসে দাঁড়ালো। ভেতরে জমে থাকা সমস্ত যন্ত্রণা আর বাবার নির্মম মৃত্যুর বিচার পাওয়ার উন্মাদনায় যেন চোখ দিয়ে ঠিকরে বের হচ্ছে। সে অরির হাত দুটো শক্ত করে আঁকড়ে ধরে হিম শীতল কণ্ঠে বলল, আমার তোর একটা সাহায্য লাগবে অরি, একমাত্র তুই পারবি আমাকে এই সাহায্যটা করতে। গাড়িতে শান্ত হয়ে বসে আছে অরি। তার ঠিক পাশের সিটে গম্ভীর মুখে বসে আছেন আন্তারা মৃধা। সামনে ড্রাইভারের সিটে বসে আছে আয়শার মৃধা, আর ড্রাইভার চুপচাপ গাড়ি চালিয়ে নিয়ে যাচ্ছে। অরি নিঃশব্দে চারপাশে সব পর্যবেক্ষণ করছে, আর কিছুক্ষণ পর পর আর চোখে আন্তারা মৃধাকে দেখছে। আন্তারা মৃধা অরির এই আর চোখে তাকানোটা লক্ষ্য করেছেন, তবে তিনি কিছুই বলছেন না, একদম শক্ত মুখে বসে আছেন। অন্যদিকে আয়শার মৃধা কোনো দিকে খেয়াল নেই, তিনি নিজের মতো গভীর ভাবনায় ডুবে আছেন। ওনার সাথে জেবা আসেনি, আর সে যে আর কোনোদিন আসবে না তা আয়শার মৃধা খুব ভালো করেই জানেন। মেয়েটা ওনাকে বড্ড ভুল বুঝলো। ওনার কি খারাপ লাগছে না নিজের বন্ধুর এই নৃশংস মৃত্যুতে? অথচ মেয়েটা একটু ধৈর্য ধরে সঠিক সময়ের অপেক্ষা পর্যন্ত করলো না। উনি তো কখনোই চায়নি এত ঝামেলার মধ্যে জেবাকে জড়াতে। ওনাকে দেয়া কথা রাখতে জেবাকে একটা নিরাপদ জীবন দিতে চেয়েছিল তিনি, অথচ আজ উল্টো সেই মেয়েটাই ওনাকে পর করে দিল। কতটা জেদি আর সাংঘাতিক এই মেয়ে!
আয়েশার মৃধা স্বপ্নেও কল্পনা করতে পারেনি জীবনে কোনো এক পর্যায়ে এসে ওনাকে এমন পরিস্থিতির মুখোমুখি হতে হবে, যেখানে ওইটুকু একটা হাঁটুর বয়সী মেয়ের কাছ থেকে ওনাকে থাপ্পড় খেতে হবে। এই তো সেদিনের কথা মনে পড়ে ওনার। সেদিন যখন জেবা জন্মালো উনি নিজ হাতে এই মেয়েটার ডাইপার চেঞ্জ পর্যন্ত করেছেন, অথচ আজ সব নিয়মতির নির্মম খেলায় অন্য কেউ হলে কিংবা আন্দ্রা মৃধার ওনাকে এভাবে আঘাত করলে উনি কাউকে ছাড়তেন না। কিন্তু জেবার ব্যাপারে ওনার অনুভূতির হিসাব সব সময় ভিন্ন। ঠিক এই মুহূর্তেও মেয়েটার প্রতি রাগ হওয়ার বদলে নিজের মনের ভেতরে অপরাধ বোধ আর অনুশোচনা হচ্ছে। জেবার থাপ্পড় খেয়েও ওনার মনে হচ্ছে এটা যেন ওনারই প্রাপ্য ছিল। ওনার মন মস্তিষ্ক বলছে উচিত হয়নি শোকাতুর মেয়েটাকে এভাবে গায়ে হাত তোলা। আবার পরক্ষণেই ওনার মন বলছে ঠিকই হয়েছে থাপ্পড় মেরে, কত বড় সাহস মেয়েটার, তা না হলে সামান্য কথাতেই সে তালাক চেয়ে বসে। উনি তো স্পষ্ট বলেছিলেন মেয়েটাকে তার বাবার হত্যার একদম সঠিক বিচার পাইয়ে দেবেন, কিন্তু মেয়েটা সেই সহজ কথাটা বুঝলই না, উল্টে ওনার অতীত টেনে তুলে বুকটা ঝাঁঝরা করে দিল। এদিকে পেছনের সিটে বসা অরি গাড়ির জানালার কাঁচটা নামিয়ে বাহিরে তাকিয়ে আছে। ছুটে চলা ঠান্ডা বাতাস এসে ছুঁয়ে যাচ্ছে তার মুখ আর চুল। গাড়িতে এসি চললেও অরির বাহিরের প্রকৃতির বাতাসই চিরকাল বেশি পছন্দ। এই বাতাস গায়ে লাগলে মনটা একদম ফুরফুরে হয়ে যায়, অথচ আজ কেন যেন অরির মনটা আর ফুরফুরে হলো না। শারিমের ওপর এখন তার রাগ সোজা সপ্তম আসমানে গিয়ে ঠেকেছে। ব্যাটা তাকে যেতে বলে নিজে কোথায় উধাও হয়ে গেল, আর কোনো খোঁজ খবর নেই। শেষে বাধ্য হয়ে অরিকে এই আয়েশার মৃধা আর আন্তারা মৃধার সাথে গাড়িতে চেপে আসতে হলো। কিছুক্ষণের মধ্যেই গাড়ি এসে মৃধা নিবাসে বিশাল চত্বরে পৌঁছালো। গাড়ি থেকে আগে নামলেন আয়েশার মৃধা, ওনার পেছনে নামলেন আন্তারা মৃধা, আর সবার শেষে ধীর পায়ে নামলো অরি। কাল রাত থেকে ঘুমে ক্লান্তিতে শরীর আর টানছে না। কোনো মতে মেজাজ খারাপ করে হেলে ধুলে ভেতরে হেঁটে এলো সে। আয়েশার মৃধা আর আন্তারা মৃধার আগেই ভেতরে ঢুকে গেল অরি, পেছন পেছনই রয়ে গেল। তারা এখন আর এই ফাঁকা ছমছমে বাড়িতে একা ঢুকতে ইচ্ছে করছে না। আগে তো অন্তত জেবা সাথে ছিল, এখন সেও নেই। আর শারিম কোথায় ভেসে গেল তা তো ওই বদমাইশ লোকটাই ভালো জানে। বাকি রইলেন আন্তারা মৃধা। ওই মহিলাকে এখন অরির জমের মতো ভয় লাগছে। জেবা যেসব সাংঘাতিক কথা শোনালো এই মহিলার ব্যাপারে, তা ভাবলেই গায়ের লোম দাঁড়িয়ে যায়। তবে সোলেমান শেখের কথা ভেবে অরির বড্ড মায়া হলো। এত ভালো একটা মানুষকে মানুষ কিভাবে এমন নৃশংসভাবে মারতে পারে, অরির পুচকে মাথায় তা কিছুতেই ঢুকলো না। এসব হাবিজাবি চিন্তা করতে করতেই অরি বাড়ির ভেতরে ড্রয়িং রুমে পা রাখলো। আর ভেতরে ঢুকতেই ওর চোখ আটকে গেল সোফায় বসে থাকা দুজনের ওপর। সেখানে সোফায় বসে আছে রুবাব মৃধা আর তার সাথে ফুল। এদেরকে এখানে দেখে ভীষণভাবে চমকে গেল অরি। এক নিমিষেই অরির মনে পড়ে গেল শারিমের প্রতি ফুলের সেই প্রেমাত্মক দৃষ্টি। তখন অত শত না বুঝলেও এখন সেই চাহনির অর্থ খুব ভালোভাবেই বুঝতে পারে অরি। ওই শাকচুন্নি মেয়েটা যে তার ভাতার নামক আবাল শারিমকে ইশক করে তা বুঝতে আর বাকি রইল না অরির। তার ওপর রুবাব মৃধা অরিকে যে একদম দেখতে পারে না খুব ভালোই বুঝে। মনটা বিষিয়ে ওঠে ভাবল অরির, এই মহিলা আর তার মেয়ে আবার কোনো নতুন গন্ডগোল পাকাতে আসেনি তো তার সংসারে। কিন্তু পরক্ষণেই নিজেকে শক্ত করে অরি মনে মনে বলল, গন্ডগোল করলেও কি আমি এখন ছেড়ে দেব নাকি? শারিমের সাথে বাসর হয়ে গেছে আমার, এখন আর চাইলেও শারিমকে কেউ আমার থেকে কাটতে পারবে না। দরকার পড়লে শারিমের গলায় রশি ঝুলিয়ে আমি নিজে সেখানে ঝুলে থাকবো, তবুও আমার স্বামীর অধিকার শুধু আমারই। আয়েশার মৃধা হঠাৎ রুবাব মৃধাকে ড্রয়িং রুমে দেখে বেশ অবাক হলেন। তিনি এগিয়ে এসে জিজ্ঞেস করলেন, রুবাব তুমি এখানে আসবে তো, আগে কিছু বলনি? রুবাব মৃধা মুখখানা খানিকটা ঘুরিয়ে অভিমানের সুরে বললেন, কেন, বোন হয়ে ভাইয়ের বাড়িতে আসতে পারি না বুঝি? আয়েশার মৃধা একটু লজ্জিত হয়ে বললেন, আরে আমি তেমনটা কখন বললাম? তুমি তো কখনো আসোনি, তাই হুট করে দেখে একটু অবাক হলাম। রুবাব মৃধা এবার আন্তার মৃধার দিকে তাকিয়ে বললেন,
ভাবি বলল আসতে, তাই এলাম, নয়তো তুমি গ্রাম থেকে আসার পর আমাদের আর কোনো খোঁজ খবরই নাওনি। আয়শার মৃধা চকিত চোখে আন্তারা মৃধার দিকে তাকালেন। এই মহিলা যে ওনার অগোচরে কত দিকে মাথা গলাচ্ছে আর ছক কষছে তা তিনি হাড়ে হাড়ে টের পেলেন, অথচ এসবের কিছুই ওনাকে জানানোর প্রয়োজন মনে করেননি আন্তারা। আন্তারা মৃধা আরিশার মৃধার চাহনি দেখে হালকা একটা কৃত্রিম হাসি ফুটিয়ে বললেন, আসলে আমি বলেছিলাম রুবাবকে চলে আসতে, সাথে ফুলকেও নিয়ে আসতে বলেছি। মেয়েটা সারাদিন একা একা থাকে, তাই ভাবলাম কিছুদিন এসে আমাদের এখানে বেরিয়ে যাক। রুবাব মৃধা হেসে উঠে সায় দিয়ে বললেন, ভাবি একদম ঠিক কথা বলছো, মেয়েটা এমনিতেও সারাদিন ঘরকুনো হয়ে পড়ে থাকে, তার ওপর এখন আবার কলেজ বন্ধ, কিছুদিন মামার বাড়িতে এসে বেরিয়ে গেলে তো মন্দ হয় না বলো। আয়শার মৃধা মন মেজাজ একদম ভালো ছিল না, সেজন্য আর কথা না বাড়িয়ে শুধু হালকা মাথা নেড়ে বললেন, বেশ ভালো তো, আমি একটু উপরে যাচ্ছি বলেই তিনি হন হন করে সিঁড়ি বেয়ে উপরে উঠে গেলেন। ওনার এখন কারোর সাথে কথা বলতে ইচ্ছে করছে না। অরি এতক্ষণ দরজার কাছে দাঁড়িয়ে চুপচাপ এসব শুনছিল। ওই মেয়েটা কিছুদিন এখানে থাকবে শুনতেই মাথায় যেন বাজ পড়ল। রুবাব মৃধার নজর তখন দরজায় দাঁড়িয়ে থাকা অরির ওপরে গিয়ে পড়ল। অরিকে দেখে যেন তিনি মোটেও খুশি হননি, তা ওনার মুখের ভাব দেখলেই স্পষ্ট বোঝা যাচ্ছিল। পাশে দাঁড়িয়ে থাকা ফুলও অরির দিকে তাকালো, তবে ফুলের মুখের ভাব এমন যেন অরি এই বাড়ির বাহিরের কেউ, আর ফুলই সব কিছুর মালকিন। অরি ফুলের সেই বাঁকা আর হিংসুটে দৃষ্টি ঠিকই ধরে ফেলল। এই মেয়েটার এমন ভাবসাব অরির একদম সহ্য হচ্ছে না। সে এদের পাত্তা না দিয়ে পাশ কাটিয়ে উপরে চলে যাচ্ছিল। ঠিক তখনই রুবাব মৃধা অরিকে উদ্দেশ্য করে আন্তারা মৃধাকে কড়া গলায় বলে উঠলেন, ভাবি তোমার ছেলের বউয়ের দেখি কোনো লজ্জা শরম নেই, কিভাবে ওড়না ছাড়া উগ্রভাবে চলাফেরা করছে দেখেছো? পোশাক আশাকের কোনো সাইজ নেই, আমরা কিন্তু আমাদের মেয়েকে এমন শিক্ষা দেইনি। কথাটা শুনে অরি থমকে দাঁড়ালো। আন্তারা মৃধা অরিকে এভাবে অপমানিত হতে দেখে মনে মনে ভীষণ তৃপ্তি পেলেন, কিন্তু অরিও তো আর সহজে দমে যাওয়ার পাত্রী নয়। সে ঘুরে দাঁড়িয়ে একদম ভদ্র ভাষায় বলে উঠল, আন্টি ডোন্ট মাইন্ড, আসলে আমার স্বামী আমাকে এই রকম ড্রেস আপেই দেখতে বেশি পছন্দ করে, ওর জন্যই পরা, নয়তো নিশ্চয়ই আপনার কথাটা ভেবে দেখতাম। অরির এমন সোজাসাপটা জবাবে রুবাব মৃধার মুখটা মুহূর্তেই কালো হয়ে গেল। অরি আর সেখানে এক সেকেন্ডও দাঁড়ালো না, সোজা হন হন করে করে উপরে নিজের ঘরের দিকে চলে গেল। অরি চলে যেতেই রুবাব মৃধা রাগে ফোঁস করতে করতে আন্তারা মৃধাকে বললেন, ভাবি দেখলে তোমার ছেলের বউয়ের মুখের ভাষা, বড়দের একটুও সম্মান করতে শেখেনি এই মেয়ে। আমি তো ওকে এই ল্যাংটা জামা কাপড় পরা নিয়ে একটু শাসন করতে গেলাম, আর মেয়েটা আমাকেই কতগুলো কথা শুনিয়ে গেল। আমি তোমাকে বলে রাখছি ভাবি, এই মেয়ে তোমার সংসারে বসে সবাইকে দাসী বানিয়ে রাজত্ব করবে। পাশ থেকে ফুল বিষাক্ত গলায় বলে উঠল, মা একদম ঠিক বলেছে মামি, আমি মুভিতে দেখেছি এমন নষ্টা পোশাক পরা মেয়েরা ছেলেদের জাদুটোনা করে পাগল বানিয়ে রাখে। এখনো সময় আছে মামি, এই মেয়েকে শারীম ভাইয়ের জীবন থেকে তাড়িয়ে দিন। আন্তারা মৃধা সব শুনে মনে মনে হাসলেন, যাক এদেরকে এ বাড়িতে এনে দারুণ কাজ হয়েছে, ওনার হয়ে অর্ধেক কাজ এরা দুজনে এমনিতেই করে দেবে, নয়তো অরির পেছনে লাগতে গেলে শারীমের চোখে তিনি আরও অপরাধী হয়ে উঠতেন। এখন এক লাঠিতে দুই পাখি মরবে, সাপও মরবে, লাঠিও ভাঙবে না। তবে বাহিরে ভালো সাজার ভান করে তিনি একটা দীর্ঘশ্বাস ফেলে বললেন, আমার বলাতে আর কিছুই যায় আসে না রুবাব, ছেলে এখন বইয়ের কথায় উঠে আর বসে, আর স্বামী তো নিজের কম বয়সী বউকে নিয়ে উল্লাসে মেতে আছে। এই সংসারে আমার কোনো অধিকার বা অবদান নেই বললেই চলে, তাদের সংসার তারা যা ইচ্ছে করুক, আমি তো শুধু আশ্রয়ের জন্য পড়ে আছি।